স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সাথে আছি আমি তাবাসসুম আহমেদ। করোনা সংক্রমণ বৃদ্ধি আর দ্বিতীয় ডোজের অনিশ্চয়তায় উভয় সংকটে বাংলাদেশ। এদিকে 24 ঘন্টায় ৫,১৮১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। একদিনে ৪৫ জনের মৃত্যুর সংখ্যাটাও ৭.৫ মাসের মধ্যে সর্বোচ্চ। উচ্চ সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ২৯ জেলাকে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, উচ্চ সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকাকে আংশিক বা সম্পূর্ণ লকডাউন করার কথা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। করোনা সংক্রমণ শুরুর পর থেকে সোমবার সবচেয়ে বড় দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। এই দিন দেশে আক্রান্ত হয়েছেন ৫,১৮১ জন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সংক্রমণ। মৃত্যু হয়েছে ৪৫ জনের, যা গেল ৭.৫ মাসের মধ্যে সর্বোচ্চ। উচ্চ সংক্রমণের ঝুঁকি হিসেবে দেশের ২৯টি জেলাকেও চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রামক ব্যাধি বিভাগের পরিচালক বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনে যে কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে। যার যেখানে যে পদ্ধতি ব্যবহার করলে মানুষকে কন্টেইন করা যাবে, মানুষকে আইন মানতে বাধ্য করা যাবে, সেইটি করা হবে। এই নির্দেশনার পরে আমরা বিশ্বাস করি এটি আরো ব্যাপকভাবে হবে। সর্বোচ্চ সংক্রমিত এলাকায় প্রয়োজনে আংশিক বা সম্পূর্ণ লকডাউন করার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। খুব বেশি সংক্রামিত যে সমস্ত জায়গা আছে সেই জায়গাগুলোকে যদি লকডাউন দিতে পারে, আংশিক লকডাউন, সেটাও আমরা সরকারকে সে পরামর্শ আমরা দিয়েছি। তবে এমন বাস্তবতায় চাহিদা অনুযায়ী টিকা না পাওয়া ভাবাচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগকে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ৬০ লাখ মানুষকে প্রথম ডোজের টিকা দেওয়া হলেও দ্বিতীয় ডোজের জন্য মজুদ আছে মাত্র ৪২ লাখ। এই কথা সত্যি যে আমাদের কাছে সমস্ত ৬০ লক্ষ মানুষের সেকেন্ড ডোজ এখন নেই, কিন্তু আমরা যখন কাজ শুরু করব যাতে টিকাটা এসে যায় সেই বিষয়ে আমরা কাজ করছি এবং আমরা আশাবাদী যে আমরা দ্বিতীয় ডোজের টিকা প্রত্যেককেই দিতে পারবো। কোভিড-১৯ আক্রান্তদের চিকিৎসা সেবা ও দ্বিতীয় ডোজের টিকা নিশ্চিত করতে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে সংক্রমণ কমাতে স্বাস্থ্যবিধি নিশ্চিতের বিষয়ে ব্যাপক তোড়জোড় শুরু হলেও মাঠের বাস্তবতা এর বিপরীত। করোনা ভাইরাসের সংক্রমণ কমাতে 18 দফার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। তবে বিশেষজ্ঞরা বলছেন, এই সংক্রমণ কমাতে হলে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন, বাস্তবে যার বিন্দুমাত্র চেষ্টা চোখে পড়ছে না। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। চলমান টিকাদান কর্মসূচিও লাগাম টানতে পারছে না বৈশ্বিক করোনা ভাইরাসের সংক্রমণে। বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা ছাড়ালো ২৮ লাখ। নতুন করে সংক্রমিত হয়েছেন ৪,১৭,০০০-এর বেশি মানুষ। প্রাণহানি ঘটেছে ৭,০০০। এ নিয়ে বিশ্বজুড়ে মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে ১২,৮২,০০,০০০। দৈনিক সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে অব্যাহত রয়েছে সংক্রমণের ঊর্ধ্বগতি। ভারতে ফের বাড়ছে কোভিড সংক্রমণের হার। ২৪ ঘন্টায় ৫৬,০০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ইউরোপেও বেড়েছে সংক্রমণ। করোনা ভাইরাসের টিকা সরবরাহের বৈষম্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। টিকা মজুত করায় ধনী দেশগুলোর সমালোচনা করেন তিনি। করোনাকালীন ও পরবর্তী সময়ে ঝুঁকিপূর্ণ অর্থনৈতিক দেশগুলোর জন্য মুদ্রা সংকট ও ঋণের বোঝা নিরসনে উন্নত দেশগুলোর দৃঢ় নেতৃত্ব ও সমন্বিত বৈশ্বিক পরিকল্পনা গ্রহণের উপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দি ইন্টারন্যাশনাল ডেবট আর্কিটেকচার অ্যান্ড লিকুইডিটি শীর্ষক উচ্চ পর্যায়ের আন্তর্জাতিক ভার্চুয়াল মিটিংয়ে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের কোভিড-১৯ পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, তার সরকার জনগণের জীবন ও জীবিকার উপর করোনার প্রভাব মোকাবেলায় ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। এ সময় তিনি উন্নত দেশগুলোকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান। We need ambitious and concerted global action plans to address the liquidity crisis and sovereign debt burdens now and in post-COVID-19 era. We also need robust leadership from the G7, G20 and OECD countries, developed countries. MDBS and IFIS should scale up liquidity for vulnerable countries such as LERS and new special drawing rights allocation.
দ্বিতীয় ধাপের করোনা মোকাবেলায় কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক যোগাযোগ রক্ষা সহ সব ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। সীমিত করা হয়েছে সব ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড। তৌফিক মাহমুদ মুন্নার প্রতিবেদন। করোনা সংক্রমণ প্রতিরোধে গতকাল 18 দফার নির্দেশনা দিয়েছে সরকার। ঝুঁকিপূর্ণ জেলা চিহ্নিত করা হয়েছে 29টি জেলাকে। একই দিন করোনা আক্রান্ত হয়ে মারা যায় 45 জন আর আক্রান্ত হন 5181 জন। গেল রোববার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় করোনা সংক্রমণ নিয়ে দলীয় নেতাকর্মীদের প্রস্তুত সহ নানা দিক নির্দেশনা দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন আমাদের সবাইকে প্রস্তুতি নিতে হবে যে করোনা ভাইরাসের জন্য মানুষের কষ্ট না হয়। একটা রাজনৈতিক দল হিসেবে তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরপরই সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা ইউনিয়ন, জেলা, উপজেলা সহ সকল নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সংক্রমণ প্রতিরোধে প্রস্তুত থাকতেও বলা হয়েছে। যার যার অবস্থান থেকে সহায়তা করা, খাদ্য সহায়তা সহ সব ধরনের সহায়তা করা, সেটা নির্দেশনা দিয়েছেন আমাদের মাননীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তা আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় সভানেত্রীর এই নির্দেশনা দলের সকল জেলা উপজেলা পর্যায়ে পৌঁছে দিয়েছে। সকল সহযোগী সংগঠনের কর্মীরাও তারাও এটা ইতিমধ্যে পৌঁছে দিয়েছে। আমরা এখনো সাধারণ মানুষের পাশে আছি, সাধারণ মানুষের খোঁজ খবর নিচ্ছি এবং সংকট যত আসুক এই সংকটে আওয়ামী লীগের নেতাকর্মীরা জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই দিক নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের পাশে থাকবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড সীমিত করার। সম্মেলন বা যে কোনো কর্মসূচি খোলা স্থানে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড এখন একটু সীমিত আকারে হবে এবং সেটা স্বাস্থ্যবিধি মেনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করেই আমাদের যতটুকু করা সম্ভব ততটুকু করা হবে। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা যাদের গ্রহণযোগ্যতা আছে সেই সমস্ত নেতাকর্মীদের দিয়ে দীর্ঘদিন দলের কাউন্সিল হয়নি যে জায়গা, সেই জায়গায় আমরা কাউন্সিল করে আমরা নতুন নেতৃত্ব বের করে আনবো। দলের কেন্দ্রীয় কমিটি ছাড়াও বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনকেও করোনা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে দলীয় হাইকমান্ড। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হঠাৎ করে তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের বিষয়ে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা পুরোপুরি মানা হবে বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার। সোমবার রাতে তিনি জানান, বাস মালিক সমিতি পূর্বের মতোই 60 ভাগ ভাড়া বাড়িয়ে অর্ধেক যাত্রী নিয়ে বাস চালানোর বিষয়ে সম্মতি দিয়েছে। 60 ভাগ ভাড়া বৃদ্ধি করে গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করবে। আমরা সরকারের কাছে এখনই আমরা পাঠাবো। মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পাওয়ার পরে এই ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচল করবে। করোনামুক্ত পৃথিবী ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় পবিত্র শবে বরাত পালন করেছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। ভাগ্য রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ ও দোয়ার প্রার্থনা জানান। করোনার সংক্রমণ ঠেকাতে সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে শবে বরাতের নামাজ পড়ার নির্দেশনা ছিল। মহামারীর প্রকোপে পুরান ঢাকায় এবারও শবে বরাতে ছিল না চিরচেনা আলোকসজ্জা ও রুটি হালুয়া সহ বরাতি খাবারের পসরা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদুল হাসান। হিজরি বর্ষের শাবান মাসের 14 তারিখে দিবাগত রাতটি সারা বিশ্বের মুসলমানরা পবিত্র শবে বরাত হিসেবে পালন করেন। সৌভাগ্যের রজনী খ্যাত মহিমান্বিত এই রাতে মহান আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন। ধর্মপ্রাণ মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজগরের মাধ্যমে পার করেছেন মহিমান্বিত এই রাতকে। করোনার সংক্রমণ ঠেকাতে মসজিদে নামাজ আদায়ে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা ছিল। আগেই নিষিদ্ধ করা হয়েছিল আতশবাজি ও পটকা ফোটানো। এই রাতে যতটুকু সম্ভব নেক আমল এবং ভালো আমলের মধ্য দিয়ে এই রাতটি পালন করা এটা আমাদের কর্তব্য। নানা কিছু মোমবাতি জ্বালানো, বহু কিছু এইরকম আপনার নানা রকমের খেলতামাশা নিয়ে অনেকে মেতে ওঠেন। আমরা বলবো এসব কাজের সাথে শবে বরাত কেন, দ্বীন ইসলামের কোনো সম্পর্ক নাই। এ উপলক্ষে সোমবার বাদ মাগরিব থেকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদে শবে বরাতের গুরুত্ব তাৎপর্য শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
ওয়াজ মাহফিল শেষে বাদ এশা বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মহামারী করোনা ভাইরাসের প্রকোপের কারণে এবারও পুরান ঢাকায় শবে বরাতে ছিল না সেই ঐতিহ্যবাহী আলোকসজ্জা ও হালুয়া রুটি সহ বরাতি খাবারের পসরা। দুনিয়ার কাজও করব, কিন্তু ইবাদত করবো, আল্লাহকে প্রাধান্য দেবো, সবসময় আল্লাহর হুকমা হুকুমগুলো মানবো। ইহকাল ও পরকালে মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেই কামনা করব। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আঞ্চলিক উন্নয়ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। কৌশলে আমলারা উত্তরের জেলাগুলোকে পিছিয়ে রাখছে এমন অভিযোগও তার। মেয়রের অভিযোগকে সঠিক দাবি করে আঞ্চলিক উন্নয়ন বৈষম্য দূর করতে জেলা বাজেটের দাবি সুশীল সমাজের প্রতিনিধিদের। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। নির্বাচনের আগে নাগরিকদের বহু উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন, কিন্তু বাস্তবতায় ফিরে বারবারই তিনি হোঁচট খেয়েছেন। উন্নয়ন প্রকল্প নিলেও হতাশ হয়েছেন কাঙ্ক্ষিত বরাদ্দ না পেয়ে। মেয়াদকালের 2 বছর পার হয়েছে, যেমনটি চেয়েছিলেন তেমনভাবে উন্নয়ন করতে না পারার ক্ষোভ প্রকাশ পেয়েছে মেয়রের কণ্ঠে। আমরা লেফট আউট, আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে, তাচ্ছিল্য করা হয়েছে, আমাদেরকে হেলা করা হচ্ছে। সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, যুগ্ম সচিব তারাই মিনিস্ট্রিকে চালান, মন্ত্রীরা বেশিরভাগই তাদের দ্বারাই পরিচালিত হয়। ফলে আমাদের এই এলাকাতে যদি 2 টাকা আসে, তাদের এলাকায় তারা 2 লাখ টাকা নিয়ে যাবে। কাজ করতে না পারার হতাশা থেকে এমন ক্ষোভ প্রকাশ করেছেন মেয়র, মনে করছেন বিশ্লেষকরা। তার কার্যক্রম দেখে মনে হচ্ছে যে তিনি যে ওয়াদা করেছিলেন নির্বাচনের আগে, তিনি সেই ওয়াদাগুলোকে পূরণ করার জন্য অত্যন্ত সচেষ্ট। উত্তরাঞ্চলের এই জনপদটাকে সম্পূর্ণরূপে অবহেলিত রেখে একটি অঞ্চলকে প্রায়োরিটি দেওয়া নিঃসন্দেহে মেয়র সাহেবকে ক্ষুব্ধ করেছে। উন্নয়ন বৈষম্যের যে অভিযোগ রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র তুলেছেন তা দূর করতে আঞ্চলিক বাজেটের বিষয়টি ভেবে দেখতে পারে সরকার, এমন মত সুশাসন বিশ্লেষকদের। দীর্ঘদিন যাবৎ এই অঞ্চলের সামাজিক সংগঠন হিসাবে জেলা বাজেটের জন্য যে দাবি করেছি সেইটা কিন্তু এখনো পূরণ হয় নাই। যে জেলা ভিত্তিক বা আঞ্চলিক ভিত্তিক যদি বাজেট বরাদ্দ যদি নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু এই যে মেয়র মহোদয়ের যে আকাঙ্ক্ষার যে জায়গা, সেই জায়গাটা হয়তো পূরণ হতে পারে। আঞ্চলিক উন্নয়ন নিয়ে সংসদ সদস্যরা সংসদে জোরালো ভূমিকা রাখছেন না বলেও ক্ষোভ জানিয়েছেন মেয়র। কাজী সাহেব, নিউজ 24, রাজশাহী। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ নন্দীগ্রাম ভোটের শেষ প্রচারণায় আজ নামছেন 2 পক্ষের প্রার্থী। নন্দীগ্রামে জনসভায় যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পাশাপাশি প্রচারণা চালাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিধানসভা নির্বাচনে সবার আগ্রহ নন্দীগ্রাম ঘিরে, এজন্য 2য় দফায় নির্বাচন কমিশনারেরও কড়া নজর নন্দীগ্রামে। বৃহস্পতিবারের ভোটকে ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলার 30 আসনে ভোট গ্রহণ হবে এই দিন। দক্ষিণ 24 পরগনার 31টি আসনে এবার 2 দফায় ভোট হবে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোতে একটি মজুরি কাঠামো দাঁড় করাতে চায় ইইউ, তবে ডেনমার্ক বা সুইডেনের মতো দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের দাবি, ন্যূনতম মজুরি কাঠামো ঠিক করা হলে উল্টো নিজস্ব শ্রমবাজার ক্ষতির সম্মুখীন হবে। ডেনমার্ক জানিয়েছে, ইইউর সদস্য পদ নেয়ার আগে তাদের শর্তই ছিল যে অভ্যন্তরীণ শ্রমবাজারে সার্বভৌমত্ব থাকতে হবে। ইইউর মজুরি কাঠামোর ফলে ন্যূনতম মজুরির বেশি একজন কর্মী কোনোভাবেই উপার্জন করতে পারবেন না। খেলার খবর। 3 ম্যাচ টি20 সিরিজের 2য় ম্যাচে নেপিয়ারের ম্যাকলেন পার্কে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর প্রথম টি20 ম্যাচে 66 রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের। আর নিউজিল্যান্ডের জন্য আরও একটি সিরিজ জয়ের হাতছানি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়।
নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদ এখন এ পর্যন্তই। আরো খবর জানতে ভিজিট news24bd.tv। সবাইকে ধন্যবাদ।